দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। নিখোঁজদের সন্ধানে কুখ্যাত সিদনায়া কারাগারে স্বজনদের ঢল। বন্দিশালায় মিলেছে বহু গোপন কক্ষ। নারীদের উপর চালানো হতো বর্বর নির্যাতন। স্মরণকালে সবচেয়ে বড় ইসরায়েলি হামলায় প্রকম্পিত সিরিয়া। দামেস্ক সহ বিভিন্ন এলাকায় প্রায় 250 লক্ষ্যবস্তুতে বিমান হামলা। সিরিয়ায় নতুন সরকার গঠন নিয়ে চলছে তোড়জোড়। সব পক্ষের প্রতিনিধিত্বের আশ্বাস বিদ্রোহী HTS এর। বাস্তবায়ন অত্যন্ত কঠিন বলছেন বিশ্লেষকরা। শিরোনাম দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। নিখোঁজ স্বজনের খোঁজে মানুষের ঢল নেমেছে সিরিয়ার কুখ্যাত সিদনায়া কারাগারে। খবর ছড়িয়েছে বন্দিশালার আন্ডারগ্রাউন্ডে আছে বহু গোপন কক্ষ। সেখানে আটকা পড়ে আছে বহু মানুষ। মিলতে পারে হারানোর প্রিয়জন, সেই আশায় ছুটছে মানুষ। নিজেদের সম্বল নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন কারাগারে দেয়াল মেঝে ভাঙার কাজে। হাহাকার আর হুড়োহুড়িতে তৈরি হয়েছে বিশৃঙ্খল এক পরিস্থিতি। যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে ভেতরে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা নেই। দলে দলে মানুষ ছুটছে সিদনায়া কারাগারের পথে, প্রিয়জনের খোঁজে, নিদেন পক্ষে মরদেহ পাওয়ার আশায়। রোববার দামেস্কে প্রবেশের সময় কুখ্যাত কারাগারটির গেট ভেঙে হাজার হাজার কয়েদিকে মুক্ত করে HTS বিদ্রোহীরা। তবে এখনও আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন গোপন কক্ষে আটকা পড়ে আছে অনেকে, ছড়িয়েছে এমন খবর। কোনো নথি নেই, প্রমাণ নেই, তবুও নতুন করে আশায় বুক বাঁধছেন স্বজনহারা মানুষেরা। কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের কাছ থেকে প্রিয়জনের খবর নেয়ার চেষ্টা তাদের। নিখোঁজদের তথ্য নিবন্ধনের ব্যবস্থাও করা হয়েছে। আল্লাহ জানে তাদের ফিরে পাবো কিনা। এমন কোনো ঘর খুঁজে পাওয়া যায় না যারা ভাই, স্বামী, সন্তানকে হারায়নি। 13 বছর ধরে ভাইকে খুঁজছি। যখন তাকে ধরে নেওয়া হয় 30 বছর বয়স ছিল। তারা যখন আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছিল, দোয়া করেছিলাম দামেস্কেও যেন তারা ঢুকতে পারে। একমাত্র উপায় এই কারাগারের দরজা খোলার। আমরা কিছুই চাই না, বন্দীদের মুক্তি চাই। অন্ধকার করিডোর দিয়ে গোপন সেলের খোঁজ। যার যা কিছু আছে তা দিয়েই ফটক, দেয়াল, মেঝে ভাঙার মরিয়া চেষ্টা। এমন পরিস্থিতিতে টিম পাঠিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস। কখনোই ভাবিনি এমন কিছু হবে। অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে। প্রতিদিনই কাউকে না কাউকে ডেকে নেওয়া হয়েছে। 100, 200, 300, জানি না কতজন। সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরাচার বাশার আল আসাদের কসাইখানা হিসেবে পরিচিত ছিল দামেস্কের কুখ্যাত সিদনায়া কারাগার। হাজার হাজার বিরোধী ও ভিন্ন মতানুসারীদের খুন, নির্যাতনের সাক্ষী এই বন্দিশালা। 2011 থেকে 18 কেবল এই 8 বছরেই সেখানে ফাঁসি কিংবা নির্যাতনে মৃত্যু হয়েছে 30,000-এর বেশি মানুষের। পরের 3 বছরে প্রাণ হারিয়েছে আরও অন্তত 500 জন। রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার ঠিক আগ মুহূর্তে কারাগারটিতে প্রবেশ করে HTS যোদ্ধারা। অবসান ঘটে কয়েদিদের দীর্ঘ 1.5 যুগের বন্দিদশার। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। বছরের পর বছর সিরিয়ার কারাগারে বন্দী নারীদের উপর চালানো হতো নারকীয় নির্যাতন। হয়েছে সেনাদের ধর্ষণেরও শিকার। কারাগারেই জন্ম নিয়েছে পিতৃপরিচয়হীন অনেক শিশু। কুখ্যাত সিদনায়া কারাগারে থেকে বন্দী নারীদের মুক্তির পর প্রকাশ পাচ্ছে ভয়াবহ সব তথ্য। বর্বরতার আরেক ইতিহাস যেন রচিত হয়েছে সিরিয়ার এই সিদনায়া কারাগারে। কুখ্যাত বন্দিশালার এই অংশে এসে বিস্ময়ের চরমে বিদ্রোহীরা। প্রতিটি সেলে বন্দী করে রাখা হয়েছে নারীদের। একজন দুইজন নয়, শত শত এমন বন্দী নারীদের মুক্ত করে বিদ্রোহীরা। অনেক নারী যেন বিশ্বাস করতে পারছিলেন না বন্দিদশা থেকে মুক্তির ঘটনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে সিদনায়া সহ এসব কারাগারে 10 বছরের বেশি সময় ধরে বন্দী থাকা নারীদেরও পাওয়া গেছে। এমনকি কিশোরী অবস্থায় আটকের পর বন্দী করা হয়েছে অনেককেই।
বন্দি নারীদের ওপর ধর্ষণ সহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন চালাতো আসাদ সেনারা। বিদ্রোহীরা এসব নারী বন্দীদের মুক্তি দেওয়ার সময় অনেক শিশুকেও দেখা যায়। পিতৃপরিচয়হীন এসব শিশু জন্মের পর থেকেই বন্দি জীবন পার করে আসছিল মায়ের সাথেই। কারাবন্দী সব নারীদের ছিল না কোনো নাম, কয়েদি নাম্বার ধরেই ডাকা হতো তাদের। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দী থাকা 1,37,000-এর বেশি মানুষ মুক্তি পেয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি ও তুর্কি সমর্থিত বিদ্রোহীদের মাঝে ব্যাপক সংঘাত হয়েছে। মানবিজ থেকে কুর্দিদের হটিয়ে দিয়েছে তুর্কি সমর্থিত গোষ্ঠী। একটি ভিডিও প্রকাশ করেছে তারা, সেখানে উল্লাস করতে দেখা যায় বিদ্রোহীদের। সাজোয়া যান নিয়ে রাস্তায় টহল দেয় তারা। সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও নিশ্চিত করেছে এমন তথ্য। তুরস্কের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে রয়টার্সকে, তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর আধিপত্য সিরিয়ার উত্তরাঞ্চলে, অন্যদিকে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীগুলোর প্রভাব উত্তর পূর্বাঞ্চলে। সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরার জন্য ইয়ায়ে লাদাগি সীমান্ত খুলে দিয়েছে তুরস্ক। সোমবার এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে তুরস্কে আশ্রয় নিয়েছে প্রায় 30 লাখ সিরীয় নাগরিক। রোববার আসাদ সরকারের পতনের পর তারা ফিরতে চান নিজ ভিটেতে। নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে তাই খুলে দেওয়া হচ্ছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তটি। সিরিয়ায় হামলা সংঘর্ষের তীব্রতায় 2013 সাল থেকেই পুরোপুরি বন্ধ ছিল সেটি। সিরিয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। আশা করি শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তন বাড়বে এখন, আর তাদের নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিতে আমরা ইয়ায় লাদগি সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্মরণকালের সবচেয়ে বড় ইসরায়েলি হামলা প্রকম্পিত সিরিয়া। বাশার আল আসাদের পতনের সুযোগে দামেস্ক সহ বিভিন্ন এলাকায় প্রায় 250 লক্ষ বস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এমনকি সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাঙ্ক বহর, এমন দাবিও করছে হিজবুল্লাহ। এদিকে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। হামলার ফলে দেশটিতে সরকার গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলেও মনে করা হচ্ছে। একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে প্রকম্পিত সিরিয়া। সোমবার রাতভর চলে ইসরায়েলি তাণ্ডব। বাশার আল আসাদের পতনের পর অকার্যকর সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সুযোগে দেশটিতে চলছে ইসরায়েলি আগ্রাসন। তেল আবিবের দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান। এর মধ্যে হামলা চালানো হয়েছে সামরিক বেসামরিক বিভিন্ন অবস্থানে। গেল 2 দিনে প্রায় 250 স্থাপনায় চলে হামলা। ধ্বংস করা হয়েছে বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা বহু ফাইটার জেট, মিসাইল সিস্টেম, অস্ত্র তৈরির কারখানা ও গুদাম। লাতাকিয়া বন্দরেও চলে অভিযান। সরকার পতনের পর স্বাভাবিকভাবেই সিরিয়ার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বাড়াবে। এই ইস্যুতে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, তাই সিরিয়ায় অভিযানের পরিধি বাড়ানো হয়েছে। এদিকে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এবং হিজবুল্লাহর দাবি, দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাঙ্কবহর। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে সম্ভব নয় সিরিয়ার রাজনৈতিক এবং প্রশাসনিক পুনর্গঠন। এর আগে গোলান উপত্যকার বাফার জোন পার হয়ে সিরীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার এলাকা দখলে নেয় ইসরায়েল। মোতায়েন করা হয় ট্যাঙ্কবহর। এদিকে সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, কাতার, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এক যুগ আগে সিরিয়ায় গুম হয়ে যাওয়া মার্কিন সাংবাদিককে ফিরে পেতে আশাবাদী যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশা, এখনও জীবিত রয়েছেন সিরিয়ায় নিখোঁজ হওয়া সাংবাদিক অস্টিন টাইস। 2012 সালে রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চল থেকে নিখোঁজ মার্কিন তিনি। গুম হওয়ার পরপরই চোখ বাঁধা অবস্থায় একটি ভিডিও প্রকাশ করা হয় তার। এরপর গেল 1 যুগ ধরে আর কোনো তথ্য পাওয়া যায়নি অস্টিনের। আসাদের পতনের পর বিভিন্ন কারাগার থেকে নিখোঁজদের সন্ধান মেলায় অস্টিনকে নিয়েও আশাবাদী যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এই সাংবাদিককে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। কেমন হবে সিরিয়ার নতুন সরকার ব্যবস্থা? 2 যুগের বেশি সময় ধরে সিরিয়া শাসন করে আসা বাশার আল আসাদের পতনের পর বিভিন্ন মহলে এখন আলোচনা এ নিয়েই। সশস্ত্র গোষ্ঠী HTS বলছে, তাদের নেতৃত্বাধীন সরকারে অংশগ্রহণ থাকবে সব পক্ষের। তবে দায়িত্ব বন্টন নিয়ে এখনও কোনো ধারণা মেলেনি। সব গোষ্ঠীকে খুশি করে সরকার গঠন বেশ কঠিনই হবে, এমন মত বিশ্লেষকদের। জোটের বাইরের বিদ্রোহী গোষ্ঠীগুলিও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে বলে মনে করছেন অনেকে।
সিরিয়ার নতুন সরকার হবে অন্তর্ভুক্তিমূলক ও বিকেন্দ্রীভূত। থাকবে এইচটিএস নেতৃত্বাধীন জোটের সব পক্ষের প্রতিনিধিত্ব। গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন এইচটিএস প্রধান মোহাম্মদ আল জোলানি। এরই মধ্যে শুরু হয়ে গেছে সরকার গঠনের প্রক্রিয়া। রোববার আসাদ সরকার পতনের আগে এইচটিএস অধ্যুষিত উত্তর পশ্চিমাঞ্চল ও ইদলিবের সরকার প্রধান মোহাম্মদ আল বাশিরকেই দেয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দায়িত্ব। তবে এইচটিএস এর এই অন্তর্ভুক্তিমূলক সরকার কেমন হবে তার ধারণা এখনও পরিষ্কার নয়। একাধিক বিদ্রোহী গোষ্ঠীর জোট এইচটিএস এ রয়েছে কমপক্ষে ৬টি গোষ্ঠী। জোটে সবচেয়ে বেশি প্রভাব জাবহাত আল নুসরা বা নুসরা ফ্রন্টের। কোন গোষ্ঠী কোন দায়িত্ব পাবে কিংবা কিভাবে হবে দায়িত্বের বন্টন সে সংক্রান্ত কোনো রূপরেখা প্রকাশ হয়নি এখনো। প্রশাসনে রদবদল আনার বিষয়টিও স্পষ্ট নয়। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই ইস্যুতে আলোচনা করতে এরই মধ্যে আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালিলি সহ অন্যান্য মন্ত্রী আমলারা বৈঠক করেছেন এইচটিএস এর শীর্ষ নেতাদের সাথে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সহজ হবে না সিরিয়ার নতুন সরকার গঠন। সাধারণ যে প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয় সিরিয়ার ক্ষেত্রে তা অপ্রাসঙ্গিক। অন্তর্ভুক্তিমূলক সরকার হলেও আসাদ সরকারে কেউ যে স্থান পাবে না তা এক প্রকার নিশ্চিতই। এইচটিএস তো বলেই দিয়েছে, লড়াই করে জয় করা ভূখণ্ড কোনোভাবেই আসাদপন্থীদের হাতে ছাড়া হবে না। ধর্মীয় সংখ্যালঘুদের ধর্ম পালন ও জীবনযাপনে যাতে কোনো বাধা তৈরি না হয় তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ এইচটিএস। তবে এই প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং। এখন পর্যন্ত সবাই দেশ পরিচালনায় ও পরিস্থিতি পরিবর্তনে অংশগ্রহণে বেশ স্বতঃস্ফূর্ত। সবার পক্ষে আন্তরিকতা ও ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ইতিবাচক পরিবেশ বেশ গুরুত্বপূর্ণ। তবে তা কতক্ষণ দীর্ঘস্থায়ী হয় তা নিয়ে আলোচনার জায়গা রয়েছে। এইচটিএস জোটে থাকা সব গোষ্ঠী যে জোলানির বহুত্ববাদী সরকার ব্যবস্থা মেনে নেবে না মিলছে তেমন আভাসও। এরই মধ্যে বিভিন্ন স্থানে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বিরোধীরা বিক্ষোভ করছে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজার বিভিন্ন অঞ্চলে অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। বিভিন্ন শরণার্থী শিবির এমনকি ত্রাণ নিতে ভিড় করা ক্ষুধার্ত মানুষের উপরেও চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা। ইসরায়েলি আগ্রাসনে গাজায় গেল কয়েকদিনে প্রাণ হারিয়েছেন নারী ও শিশু সহ বহু ফিলিস্তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দফায় দফায় চালানো ইসরায়েলি আক্রমণে নিহত কমপক্ষে 50 জন, আহত 84। রবিবার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছে খাবারের সন্ধানে বের হওয়া 3 ফিলিস্তিনি। শঙ্কা ও অনাহারে দিন কাটাচ্ছে অবরুদ্ধ জাবালিয়া শিবিরে অবস্থানরত অসংখ্য মানুষ। প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ত্রাণ সরবরাহ। দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে ইসরায়েলের একটি আদালতে হাজিরা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চললেও মঙ্গলবারই প্রথম আদালতে উপস্থিত হন তিনি। গাজায় যুদ্ধের জেরে এতদিন হাজিরা দিতে হয়নি তাকে। তবে গত বৃহস্পতিবার বিচারকরা নেতানিয়াহুকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে 3টি মামলায় বিচার চলছে। আদালতের নির্দেশ, চলমান পরিস্থিতিতেও তাকে সপ্তাহে 3 বার সাক্ষ্য দিতে হবে। দেশটির ইতিহাসে তিনি প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যাকে নিজের মামলায় সাক্ষ্য দিতে আদালতে যেতে হলো। মিয়ানমারের আলোচিত মংডু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার অঞ্চলে পুরোটাই এবার দখলে নিল বিদ্রোহীরা। ইরাবতী সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম জানায় গেল কয়েক মাস ধরেই মংডুর নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে লড়াই চলে আসছিল জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মাঝে। রোববার সামরিক বাহিনীর সবচেয়ে বড় ব্যাটালিয়নের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। এক পর্যায়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় অনেক সেনা সদস্য। গ্রেফতার করা হয় ব্যাটালিয়ন কমান্ডার সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাকে। আরাকান আর্মি জানায় জান্তা বাহিনীর পাশাপাশি সেনা সমর্থিত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেও চালানো হয় হামলা। মংডুর পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং পালেতাওয়ার এলাকার নিয়ন্ত্রণও এখন বিদ্রোহীদের হাতে। ইউক্রেনের বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার এই তথ্য জানায় মস্কো। ইউক্রেনের বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। যুদ্ধে ব্যবহৃত সামরিক অস্ত্র, সরঞ্জাম ও তাপ পরিবহনে ব্যবহৃত রেল সংযোগ ধ্বংসের উদ্দেশ্যেই চলে হামলা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইউক্রেনের বেশ কিছু সংখ্যক রকেট ও ড্রোন ভূপাতিত করেছে রুশ সেনাবাহিনী। একই সাথে অব্যাহত রয়েছে তুরস্কের সেনা অভিযান। এদিকে একই দিনে ফ্রন্টলাইনের বেশ কয়েকটি যুদ্ধে বহু রুশ সেনা প্রতিহত করার দাবি ইউক্রেনের। পূর্বাঞ্চলীয় খার্কিভ, পোকরভস্ক ও কুরাখোভে রাশিয়ার শতাধিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে জেলেনস্কি সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কাবু করার মতো একমাত্র যোগ্য ব্যক্তি ট্রাম্প। ত্রিপাক্ষিক এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। আলোচনায় জেলেনস্কিকে রাশিয়ার সাথে সংঘাত বন্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। পাশাপাশি এই যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বানও জানান জেলেনস্কি। যমুনা ডেস্ক পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।